গরুর দাম অনেক বেশি, 2 লাখ টাকা, 3 লাখ টাকা, 5 লাখ টাকা। আমি বাবা গরু পাগল, ফ্রেন্ড আগে বলতো গরুওয়ালা গরুওয়ালা। আমাদের সাথে জড়িত আছে, জয়েন করা আছে প্রায় ছোট বড় মিলে মোর দেন 1000 খামারি আমাদের সাথে যুক্ত আছে। আমরা যে টেক্সাসে যখন আমরা একটা ফার্মে গেছিলাম, সো ওইখানে ইয়ার ট্যাগস ইউজ করে, এআই ফাংশন। ইয়ার ট্যাগসে দে ডিটেক্ট এভরিথিং, ওয়েট, হিট। আমরা হিটের জন্য থার্মোমিটার দিতে হয়, মানে এগুলো নর্মাল ওদের জন্য, মানে বডি পিএইচ লেভেল, বডি কোন ধরনের কোথায় রোগ হচ্ছে, মাসলের সমস্যা নাকি, এভরিথিং সব সামান্য একটা ইয়ার ট্যাগের মধ্যে ওরা এআই বেসড, ওদের একটা ট্যাবে সবকিছু রেজাল্ট চলে আসে। তো গত লাস্ট 6 ইয়ার্সে এখন পর্যন্ত আমাদের এরকম কোনো হয়নি যে আমরা টাইম দিয়েছি কিন্তু ওই টাইম পর্যন্ত পান নেই, এরকম হয়নি। এবং একটা ফ্রিজার ভ্যানে যাবে এগুলো। ও, সেটাও আপনারা করছেন? সে মানে একটা লজিস্টিক নাইটমেয়ার। Think big picture for every aspect. So J field আছে যারা, so just work hard and try to take your business, your organization to another level. আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি লাইফ ফোর্স পডকাস্টে। এটি সম্পূর্ণ একটি ডিফারেন্ট পডকাস্ট হতে যাচ্ছে, কেননা এটি কোরবানি স্পেশাল। আমরা অনেকেই জানি ঢাকা শহরে কোরবানি দেওয়ার নানাবিধ চ্যালেঞ্জেস গুলো আছে, যেমন গরু কিনে কোথায় রাখবো, গরুকে কি খাওয়াবো, গরু কোথা থেকে কিনবো, কত টাকায় গরু কিনবো। এছাড়া অনেকের আমাদের চ্যালেঞ্জেস আছে বাজেট নিয়ে, অর্থাৎ গরুর দাম অনেক বেশি, 2 লাখ টাকা, 3 লাখ টাকা, 5 লাখ টাকা। আমরা যারা অনেকেই চিন্তা করি যে আমার তো এত সামর্থ্য নাই, আমি হয়তো 30,000 টাকা দিয়ে কুরবানি দিতে চাই, কিভাবে দিব? এই সবগুলি প্রশ্নের সমাধান পাওয়া যাবে আমাদের আজকের এই স্পেশাল কুরবানি পডকাস্টে। চলুন শুরু করি, আমাদের গেস্টের সাথে পরিচিত হয়ে নেই। হু আর দে? আমি কথা বলছি মেঘডুবি এগ্রি কেয়ার লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আলী শাহিন ভাইয়ের সাথে। আপনাকে স্বাগতম শাহিন ভাই, কেমন আছেন? আসসালামু আলাইকুম। জি আলহামদুলিল্লাহ ভালো। থ্যাংক ইউ, আপনাকে স্বাগত জানাচ্ছি। এট দি সেম টাইম আমি স্বাগত জানাচ্ছি আমাদের এই পডকাস্টে আলভিন আলী শাহিন। ওয়েলকাম। Thank you, Assalamu alaikum. Thank you for having us. ইয়া ওয়েলকাম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভালো। কুরবানির সময় তো সবাই খুব ব্যস্ততা সম্ভবত, তাই না? জি, আপনাদের ফার্ম নিয়ে। জি আসলে মোটামুটি যারা নাকি আমরা মানে এই ক্যাটেল সেক্টরে যারা জড়িত আছি, রোজার পর থেকেই আসলে এটা শুরু হয়ে যায়, ব্যস্ততাটা শুরু হয়ে যায়। কারণ রোজার থেকেই বুকিংটা দেওয়া শুরু হয় এবং কুরবানিতে তারা ডেলিভারি নেন চলছে, এখন বিগ টাইম। বিগ টাইম। জি আচ্ছা, আমি একটু আপনার কাছে জানতে চাইবো, আপনিও আনসার করতে পারেন, যে আসলে আপনাদের ফার্মের নামটা খুবই ইন্টারেস্টিং। আমরা একটু গল্প শুনতে চাই। জি, মেঘডুবি, মেঘ ডুবে যাচ্ছে, ব্যাপারটা কি এরকম? জিনিস হচ্ছে মেঘডুবি। এটা 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 আমাদের আমার এবং আমার ওয়াইফের চিন্তা করা একটা নাম। আমরা আমাদের একটা ল্যান্ড আছে সাঁতারকুলে, তো এখানে আমরা একটা বাড়ি করার বা কটেজ করার চিন্তা করছিলাম। তো আসলে ওই শেষ পর্যন্ত ওই কটেজটা হয়নি, বাট আমাদের চিন্তা ছিল যে এই কটেজটার নাম হবে মেঘডুবি। তো কিন্তু ওই জায়গাটাতেই আসলে আমাদের ফার্মটা প্রথমে গড়ে ওঠে। তো আমরা তখন চিন্তা করলাম, যেহেতু মানে কটেজটা হয় নাই, বাট আমরা তো এখানে ফার্ম করলাম, তো ফার্মের নাম মেঘডুবি ক্যাটেল দিয়ে, মানে অ্যাগ্রো দিয়েই শুরু করি। তো ওইভাবেই করেই আর কি মেঘডুবি অ্যাগ্রোটা চলে আসছে। সেই 2012 সাল থেকে শুরু করেছেন। আচ্ছা, শুরুর দিকে কেমন ছিল আপনাদের জার্নিটা, একটু যদি সংক্ষেপে শেয়ার করতেন। আমরা এখন জানি যে আপনার ফার্মে কত গরু আছে? গরু, ছাগল 2000 এর মতো হবে। 2000। সো আমরা একটু শুরুর দিকে চলে যাই, 12 বছর আগের গল্প থেকে আমরা শুরু করি। তখন আপনি কেমন ছিলেন? আমার ছিল around 11-12 years old. তখন শুরু হয়েছিল মেইন, যেহেতু ফার্ম করলাম, আমি আর বাবা গরু পাগল। তো আমরা প্রতি বছরই অনেকগুলো গরু আলহামদুলিল্লাহ কোরবানি দিই। তো বাবা বললো যে এই বছর 2টা আমরা পালিয়ে দেখি। তো ফার্স্টে আমরা পাড়াগ্রাম থেকে 2টা গরু কিনছিলাম আমাদের জন্য, নিজের সব কোরবানির জন্য। তারপর যখন জানা হইলো আশেপাশে যে আমরা নিজের জন্য গরু উঠিয়েছি, তারপর আমার ফুপি ফোন দিল, আমার বড় আব্বু ফোন দিল, তারা বললো আমাদের জন্য বাবার শাহিন একটা গরু পাল, এক গরু পাল। তো এমনি করে আমাদের ফার্স্ট ইয়ার হলো 12টা গরু। তারপর আমরা সেল করার জন্য মনে হয় উঠিয়েছিলাম 17টা টোটাল, মানে সব মিলে। সেল করার টার্গেট ছিল 5টা, 12টা ছিল মানুষের জন্য আর কি। আমাদের ছিল 2টা, ফুপি, মামা, নানা, হুএভার ফ্যামিলি রিলেটিভের জন্য ছিল টোটাল 12টা। সো ওই ফার্স্ট ইয়ার শুরু হলো আমাদের 17টা গরু দিই, একবারে ছোটখাটো একটা খামার। এভরিডে যাইতাম আমি, আমার বোন,
খাওয়াবো, আদর করবো গরু, ওইটাই ছিল মেইন রিজন অফ স্টার্টিং দ্য ফার্ম 12 বছর আগে। 12 বছর আগে। বাহ, fantastic। আচ্ছা, আপনারা অনেকেই হয়তো জানতে চাইবেন যে আলভিন আলী শাহিন, আলভিন বলে যাচ্ছি, আলভিন ভেরি ইয়াং, এনার্জেটিক, ভেরি স্মার্ট, ইংলিশ বলছে, রাইট? আমার ব্যবসা। So, আমি একটু পরিচয়টা জানতে চাই। আলভিন, আমি জানি আলভিনের পরিচয়, বাট আমি আলভিনের কাছে শুনতে চাই, আলভিন কোথায় পড়াশোনা করেছো এবং একটু জাস্ট ব্যাকগ্রাউন্ডটা যদি বলে দাও আমাদের দর্শকদের। সো ঢাকায় আই ওয়াজ এট আমেরিকান ইন্টারন্যাশনাল স্কুল অফ ঢাকা, AISD। সো এখানে আই গ্র্যাজুয়েটেড 2019। তারপর আমি গিয়েছি ক্যালিফোর্নিয়া, ইউনিভার্সিটি অফ লাভার্ন, finished my bachelor's in management and finance. তারপর I decided to move here, join the business with Baba. গরুর ব্যবসা, গরুর খামার। মাঝে মাঝে কখন কি চ্যালেঞ্জেস হয় যে আমেরিকা থেকে পড়ে আসলাম, আমি গরুর ব্যবসা করি? চ্যালেঞ্জেস বলতে জাস্ট ওই যে ফ্রেন্ড আগে বলতো গরুওয়ালা, বাট নাও রাখাল তো বলে না। না, রাখাল মানে জানে না, গরুওয়ালা, বাট slowly I মানে realized the importance of being a গরুওয়ালা in Bangladesh. It's more than just being a গরুওয়ালা. অ্যাবসলিউটলি। আমরা সেই জার্নিটাই এবার শুনতে চাচ্ছি। 12 থেকে শুরু, 2024-এ আমরা এখন কথা বলছি, 12টা গরু থেকে শুরু এবং এখন 2000 গরু। সো আবার আমরা ফিরে আসি, আমাদের যারা শুনবে, যারা শুনছে তাদের অনেক সমস্যা আছে, গরু কোথা থেকে কিনবে। সো একটু যদি বলেন সংক্ষেপে যে আপনি প্রথমত গরুগুলা কোথা থেকে কালেকশন করে নিয়ে আসেন, রাইট? এবং আপনার প্রসেসটা কি, মানুষ জানতে চাই অ্যাকচুয়ালি এটা সেফ কিনা, এটা লোকাল কিনা, আমার দেশি গরু কিনা, গরুর স্বাদ হবে কিনা, এই বিষয়ে আপনি একটু যদি বলেন। আসলে বাংলাদেশে গরু কালেক্ট করার তো মানে বেসিক জায়গাগুলো হচ্ছে হাট, এবং আমরা যেহেতু আসলে আমাদের টোটাল খামার সংখ্যাগুলো আমরা বলি, আমাদের টোটাল খামার সংখ্যা 14টা, বিভিন্ন পয়েন্টে, বাংলাদেশ বিভিন্ন পয়েন্টে ছড়ানো ছিল না এগুলো। তো জিনিসগুলো হচ্ছে যে আমরা ওই বিভিন্ন হাটগুলো এবং গৃহস্থর বাড়ি থেকে এগুলো গরু কালেক্ট করি, কিন্তু এই ধরেন আমরা এই মুহূর্তে কুরবানির জন্য গরুগুলো সেল করছি, এখন এই মুহূর্তে যেগুলো সেল করছি এগুলো কোনোটাই কিন্তু মানে গতকালকে অথবা গত পরশু কিনে আনা গরু আমরা সেল করছি না, ট্রেডিং করছেন আসলে না, ট্রেডিং করছি না আমরা। এবং ট্রেডিং করা আসলে আমাদের মতো ফার্মের পক্ষে এটা করা পসিবল না, কারণ আমরা যখন কমিটেড যে আপনাকে আমি একটা ভালো প্রোডাক্ট দিব এবং আমাদের খামারে লালিত পালিত একটা গরু দিব, সেই ক্ষেত্রে আমাদের অ্যাটলিস্ট 6 মাসের নার্সিং একটা ব্যাপার থাকে। এবং আপনি একটা হাটের থেকে গরু কিনেন অথবা গৃহস্থর বাড়ির থেকে গরু কিনেন, আসলে এটা তাদের দোষ না, বাংলাদেশে এই অপরচুনিটিগুলো নাই যে গরুর হেলথের যে বিষয়গুলো থাকে তারা এইগুলো অ্যাওয়ার না। এবং আমরা আসলে প্রতিটা গরুকে আনার পরেই দেখা যায় 5-7 হাজার টাকা খরচ হয়ে যায় তাকে নার্সিং করার জন্য, এবং সে তার স্বাস্থ্যগতভাবে সে ফিট কিনা মোটামুটি 1.5 মাসে একটা প্রসেসে চলে আসে। তো এই 1.5 মাস রাখার পরে আমরা ডিসাইড করতে পারি যে এই গরুটা আমরা কি আসলেই আমাদের কাস্টমারকে দিব, নাকি আমরা আবার পুনরায় একটা হাটে তাকে সেল করে দেবো বা মাংসের বাজারে দিয়ে দেবো। তো এইসব কিছু ব্যাপার থাকে, এগুলো আসলে বিহাইন্ড দ্য স্ক্রিন এটা কাস্টমাররা অনেকে রিয়েলাইজ করেন, যারা রিয়েলাইজ করেন তারা অনেক আগের থেকেই বুকিং করেন। যেমন আমাদের কাছে 2026-এর গরু বুকিং দেওয়া আছে, 2026 সালের গরু বুকিং দেওয়া আছে। অ্যামেজিং। তো আসলে যারা নাকি ফিল করেন, যারা নাকি খুব ভালো ভালো কিছু চান, তারা আমাদের ফার্মে আসেন এবং তারা রিয়েলাইজ করেন যে আসলে একটা ভালো গরুর মানে নিটটা কতটুকু। বাহ, চমৎকার। আমরা যেটা বুঝছি যে আপনারা সরাসরি মার্কেট থেকে কিনে এনে গরু সেল করছেন না, নাম্বার 1। কমসে কম 6 মাস আপনি সেই গরুটাকে লালন পালন করছেন। এই লালন পালনের প্রসেসটা কি, কিভাবে আপনারা এনশিওর করেন ইট ইজ সেফ এবং এটা ভালোভাবে বড় হচ্ছে, ভালো খাবার খাচ্ছে, এটার ভিতরে অ্যান্টিবায়োটিক ওই যে মোটা তাজাকরণ প্রক্রিয়ার জিনিস যাচ্ছে না, আমাদের সাধারণ মানুষের কনসার্ন। আপনারা কিভাবে ডিফারেন্ট এই বিষয়টাতে একটু বলতেন? জিনিসটা হচ্ছে যে আমরা তো দীর্ঘদিন যাবত কাজ করছি, তো দীর্ঘদিন যাবত যখন কি আমরা আসলে একটা প্রতিষ্ঠান বেজ হয়ে যায়, ধরেন আপনি যখন হাটে যাবেন তখন তো আসলে আপনি কার কাছ থেকে গরু কিনছেন আপনি জানেন না, সে XYZ যার কাছ থেকে কিনে সেও যদি ট্রেডিং করে, সেও যদি একটা বাজে মানে খারাপ খাওয়ানো মানে খাদ্য খাওয়ানো একটা গরু আপনাকে সার্ভ করে, তাকে কিন্তু আপনারা খুঁজে পাবেন না।
আর আমরা যেহেতু একটা প্রতিষ্ঠান নিয়ে কাজ করছি, আমাদের কিন্তু একটা জবাবদিহিতার একটা ব্যাপার থেকেই যায়। তো প্রথমত হচ্ছে গিয়ে জবাবদিহিতার যেহেতু থেকে যায় এবং আমাদের সবাই চিনে, তো কোনো ধরনের ক্লেইম আসলে কিন্তু আমাদের উপরে অ্যাটাক আসবে বা আমাদেরকে আস করবে যে আপনি কেন এটা করছেন বা কিভাবে এটা হলো। তো সেই দায়িত্ববোধ থেকে আমরা ধরেন কোনোভাবেই খাবার মানে সে ক্যাটল ফুডের দিকে আমাদের সবসময় একটা থাকে যে আমরা আমরা কি হেলদি ফুড দিচ্ছি কিনা। তো এই হেলদি ফুডের কথা চিন্তা করতে যে আমরা নিজেরাও কিন্তু একটা আমাদের ক্যাটল ফুডের বিজনেস আছে, যাতে আমাদের ক্যাটেলের পাশাপাশি অন্যান্য আমাদের সাথে ধরেন মোটামুটি এনলিস্টেড বা আমাদের সাথে জড়িত আছে, জয়েন করা আছে প্রায় ছোট বড় মিলে মোর দ্যান 1000 খামারি আমাদের সাথে যুক্ত আছেন, যারা নাকি আমাদের কাছ থেকে লাইক ওয়ার্কশপ করে অথবা ট্রেনিং করে যে কিভাবে গরু পালবে, কিভাবে খাওয়াবে, কি খাওয়াবে। তো আমরা যেহেতু আসলে দায়িত্বের জায়গা থেকে সবাইকে একটা জিনিস বলছি যে আমরা এইভাবে খাওয়াই, এভাবে খাওয়ালে গরুটা সুস্থ থাকবে। এবং আমাদের সাথে কিন্তু বেশ কিছু ভেট আমাদের সাথে কাজ করছেন, ডাক্তার যারা গরুর ডাক্তার যারা গরুর ডাক্তার যারা কাজ করছেন, নিউট্রিশনিস্ট কাজ করছেন আমাদের সাথে। তো সেই দিক থেকে আমরা আর কি সবসময় গরুর খাবার নিয়ে অ্যাওয়ার যে, এবং ভালো খাবার যেহেতু আমরা দিচ্ছি, সার্ভ করছি, সেহেতু আসলে সে একটা সুস্থ শরীর নিয়ে মানুষের কাছে ডেলিভার হয়, এটা আমরা আশা করি আর কি। অ্যাবসলিউটলি। আমরা শুনছিলাম অফ দ্য রেকর্ড, আমরা যখন কথা বলছিলাম যে একটা গরু ফার্মে আসার পরে আপনারা একটা স্ক্রিনিং প্রসেস করেন এবং সেখানে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের টাকা ইনভেস্ট করেন গরুর উপরে অ্যাট দ্য ভেরি বিগিনিং, গরুটা যেন সুস্থ সবল হয়। যদি বলতেন যে সেই প্রসেসটা কেমন? মানে জিনিসটা হচ্ছে গরুর সময় তো আপনি যখন নিয়ে আসলেন, জাস্ট সাপ্লিমেন্টারি কোয়েশ্চেন, গরুটা তো সুস্থ সবল নাও থাকতে পারে। হ্যাঁ, এবং থাকে না, একটা গরু থাকে না, মানে থাকে না বলতে কারণ একটা গরুর কিন্তু একটা ভ্যাকসিনেশনের একটা চেইন থাকে। তো আমি যেখান থেকে গরুটা কিনেছি কেউ কিন্তু আমাকে কোনো ধরনের হিস্ট্রি দিতে পারে না যে গরুটার কবে এই ভ্যাকসিনেশনগুলো করানো হয়েছে কিনা বা আদৌ হয়েছে কিনা বা করতে হবে কিনা। তো আলটিমেটলি যে এসে আসার পরে আমাদের ওই ভ্যাকসিনেশনগুলো করতেই হয়। তো এই ভ্যাকসিনেশনগুলো করার মাধ্যমেই তখন দেখা যায় যে কেউ ভ্যাকসিনেশনের সময় সে রিজেক্ট হয়ে যায় যে ও নিতে পারছে না, তার মানে ওর ফিজিক্যাল স্ট্রেংথ ভালো না, তখনই দেখা যায় যে ওকে আমরা স্লটারের দিকে ফেলে দিই, যে এটাকে পালা যাবে না, দীর্ঘ সময় পালা যাবে না, মানে কুরবানির জন্য রেডি না, কুরবানির জন্য রেডি না। তো এবং ডাক্তাররা কিছু আমাদের তো সাথে ওই যে বলছিলাম আমাদের সাথে কিছু ভেট কাজ করছেন, তো উনারাও কিন্তু একটা ইসের মধ্যে থাকেন যে মনিটরিং এর মধ্যে থাকেন, যে 10-15 দিনের মাথায় বা 1 মাসের মাথায় ওনারাও বলে দিতে পারেন যে আমরা নিজেরও একটু এক্সপিরিয়েন্স এখন, আমরা নিজেরাও বলতে পারি যে না এটাকে আমরা রাখবো কি রাখবো না। আবার কিছু কিছু ব্যাপার আছে যেমন জাত ভেদে আসলে গরুর আমরা যদি একটা প্রসেস চিন্তা করি, আমরা একটা গরুকে 15 কেজি খাবার দিই ইন অ্যাভারেজ, 15 কেজি খাবার দিয়ে আসলে তার গেইন করার কথা অ্যাটলিস্ট 700 গ্রাম 700 গ্রাম তার বাড়া উচিত। তো আলটিমেটলি যদি দেখি যে সে 700 গ্রাম বাড়ছে না, 200 গ্রাম বাড়ছে, 300 গ্রাম বাড়ছে, তখন আমরা ওইটাকে আসলে আমাদের প্রসেসে রাখতে পারি না, কারণ আমাদের কস্টিং আসে না। তো কস্টে আনার জন্য তখন ওই ক্রাইটেরিয়াগুলো আসলে তার পাস করতে হয়, পাস করলেই আসলে সে আমাদের খামারে থাকতে পারে, আদারওয়াইজ আমরা। তার মানে আপনারা রেগুলার টেস্ট করছেন, অ্যাসেসমেন্ট করছেন। আচ্ছা, আমি একটু জানতে চাই আলভিনের কাছ থেকে, যেহেতু আলভিনের একটা ইন্টারন্যাশনাল এডুকেশন ব্যাকগ্রাউন্ড ফ্রম দি ইউনাইটেড স্টেটস থেকে আছে এবং আমি মনে করি দে আর অ্যাডভান্সড ইন টার্মস অফ টেকনোলজি, অলসো এই যে গরুর প্রসেস এবং এটা লালন পালন। সো হোয়াট এক্সপার্টিজ ইউ আর ব্রিংিং ইন from US to বাংলাদেশের গরু খামারি ব্যবসায়? Right now I am still in learning process, but যেমন যে বাবা যেটা বললো লালন পালনের মধ্যে অ্যাসেসমেন্ট করতে হয় এগুলো কিন্তু ইজ ভেরি ম্যানুয়াল, মানে চোখে মানে ডাক্তাররা দেখে বা আমাদের যারা ভেট আছে তারা দেখে, কিন্তু মানে আমরা যে টেক্সাসে যখন আমরা একটা ফার্মে গিয়েছিলাম, সো ওইখানে ইয়ার ট্যাগস ইউজ করে, AI ফাংশন, ইয়ার ট্যাগসে দে ডিটেক্ট এভরিথিং, ওয়েট থেকে শুরু করে আপনার
হিট, আমরা হিটের জন্য থার্মোমিটার দিতে হয়, মানে এগুলো নর্মাল ওদের জন্য, মানে বডি পিএইচ লেভেল, বডি কোন ধরনের কোথায় রোগ হচ্ছে, মাসেলের সমস্যা নাকি, এভরিথিং সব সামান্য একটা ইয়ার ট্যাগের মধ্যে ওরা এআই বেসড ওদের একটা ট্যাবে সব কিছু রেজাল্ট চলে আসে, জাস্ট ওয়ান ক্লিক ওয়ে। এগুলো এখন বাংলাদেশে এরকম আসেনি, আসবে ইনশাল্লাহ, লেটস সি 4-5 years down the line আমরাই আনতে পারি ইনশাল্লাহ, বাট দ্যাটস আ হিউজ ইনভেস্টমেন্ট। অ্যান্ড আমরা এটা শিওর না যে আদৌ এটা বাংলাদেশের ওয়েদারের সাথে, টেম্পারেচারের সাথে, অনেক ফ্যাক্টর আছে। রাইট নাও তুমি কিভাবে ভ্যালু অ্যাড করছো? আমি যদি এই যে আমরা যারা কুরবানির গোশত কিনবো, গরু কিনবো, সো you are highly educated compared to this business, right? Let's make it very clear. তো তোমার একটা স্ট্যান্ডার্ড আছে, একটা লেভেল আছে, you have a different thought. So আমরা যারা শুনছি তাদের জন্য তোমার এই যে এই ব্যবসাটা তুমি কিভাবে রিপ্রেজেন্ট করো so that they trust you, Right now, buy from you. if you're talking about buying from me, then I'm mostly focused on the cattle feed part. Okay. So cattle feed এমন একটা পয়েন্ট যেখানে মানে যেহেতু আপনি এত টাকা দিয়ে গরু লালন পালন করতেছেন আর এক জায়গাতে খাওয়া নিবেন, অনেক ট্রাস্ট থাকতে হবে ওই জায়গা থেকে। সো সেই ক্ষেত্রে যখন আমি কাস্টমারদের সাথে ওইখানে কথা বলি, কারণ গরু যারা কিনতে আসবে ওরা গরু নিবেই, কোরবানি জিনিস ওরা গরু নিবেই, আমার থেকে হোক বাইরের থেকে হোক নিবেই। আর এমন না যে এক্স্যাক্টলি, আর এমন না আমি আমেরিকা থেকে পড়ে আসছি থেকে আমার থেকে গরু নিতে হবে, এটা জীবনের ফ্যাক্টর না, মানে একদমই না। কিন্তু যদি গরু খাওয়ার ক্ষেত্রে বলেন, সেই ক্ষেত্রে মানুষ যখন আসে আমার সাথে কথা বলে বা বাবার সাথে কথা বলে, উই আর বোথ ভেরি এডুকেটেড আলহামদুলিল্লাহ, সো তখন একটা ট্রাস্ট আসে যে দে নো হোয়াট দে আর ডুইং, দে নো হোয়াট দে আর সেইং। সো তখন ওই ক্ষেত্রে আমার আই ক্যান রিপ্রেজেন্ট দ্য কোম্পানি very much more than when I have to sell a cow. Selling a cow is not much about representing. আসবে, if it's a nice cow, রিজিকে থাকলে ইনশাল্লাহ হয়ে যাবে, ওটা ব্যাপার না। মানে তোমরা, আমি যেটা বলতে চাই যে অথেন্টিসিটি, ট্রান্সপারেন্সি, ভ্যালু বেসড অর্গানাইজেশন, 100%. অলরাইট। সো আমরা এবার সরাসরি চলে আসি, আমরা যারা কুরবানি দিব, একটা লার্জার পপুলেশনের প্রবলেম, গরু কোথা থেকে কিনবো, গরু কোথায় রাখবো, কত টাকায় গরু কিনবো, আমার বাজেট নাই, এই চারটা বিষয়ে আপনারা কিভাবে সলভ করছেন? আপনাদের অফারগুলো কি আছে কুরবানির সময় মানুষের জন্য? এমনিতে আসলে আমরা যখন থেকে বিজনেস শুরু করেছি ব্যাক টু 2012, তখন থেকে আমি খেয়াল করেছি যে যে আসলে যে কয়টা প্রমিনেন্ট ফার্ম আছে সবারই মানে গরুগুলো, প্রত্যেকটা খামারের যে গরুগুলো আছে সবার মানে মোর দেন 2 লাখের গরু সবার কাছে, মানে 2 লাখ টাকা নিচে কারো কাছে গরু নাই খামারে। এখনো তাই, এখনো যদি আপনি এটা কোনো পার্সেন্টেজে আসবে না, এক্সেপ্ট মেঘডুবি এগ্রো, সবার কাছে 2 লাখ টাকা প্লাসের গরু। আদারওয়াইজ পোষায় না, আদারওয়াইজ পোষায় না। আবার জিনিস হচ্ছে কি, ধরেন পোষায়ও না, আবার জিনিস হচ্ছে যে ফার্মে একটা ধারণ ক্ষমতা আছে, কেউ হয়তো 100টা গরু নিয়ে করছে, কেউ হয়তো 50টা গরু নিয়ে করছে। তো 50টা গরু নিয়ে যে করে তারা আসলে সবগুলো সাইজ রাখা পসিবল না, 100টা গরু যে করছে তার সবগুলো সাইজ, প্রফিট ম্যাক্সিমাইজেশন হবে না, কস্ট, অনেক ব্যাপারগুলো আছে। তো আলটিমেটলি যে তারা সবসময় বড় গরুর দিকে ফোকাসড হয়। কিন্তু আমরা শুরু থেকে যখন নাকি ওই যে যখন আলবিন বলছিল যে 2012-তে আমরা নিজেরা গরু পাললাম, আমাদের আত্মীয় স্বজন পাললো, তখন দেখা গেল ফ্রেন্ডসরা সবাই বলা শুরু করলো যে কেউ বললো যে আমার তো বাজেট কম ছিল, তখন 30,000 টাকা গরু পাওয়া যেত, কুরবানি উপযুক্ত গরু, আমার তো 30,000 টাকা বাজেট ছিল, আমাকে একটা গরু দিলি না। তো 13-এ যেই কিন্তু আমরা আসলে শুরু করলাম যে, এবং এটা নিয়ে পুরো সেক্টরে খুব হাসাহাসি হলো যে 40,000 টাকা দামের গরু মেঘডুবিতে তুলেছে। কারণ এটা আসলে এখন পর্যন্ত কিন্তু এটা নিয়ে অনেক খামারিরা আলোচনা করেন যে ওনাদের মতো যদি করতে পারতাম। এখন একটা এক্সাম্পল হয়েছে, তখন এটা হাসির পাত্র ছিল, এখন এটা এক্সাম্পল হয়েছে, এবং ওনারা কিন্তু এখন এইটাতে খুব সিরিয়াসলি আলাদা একটা ইউনিটি রাখে যে ওনারা ছোট গরু করতে পারেন সামনের দিকে। তো আমাদের কাছে যেমন আমার প্রশ্নটা কি ছিল, আমি মানে গরুর প্রথমত দাম, হ্যাঁ এটা একটা বিষয়। তো দাম নিয়ে আপনি বলছিলেন যে আপনার খামারে 2 লাখ টাকার নিচে দাম গরু আছে, কত টাকা থেকে শুরু হয়? আমাদের এই বছর 70,000 টাকা থেকে গরু শুরু, 70,000 টাকা অ্যাভেলেবল আছে। কিন্তু এখন একটা জিনিস হচ্ছে যে
আমি একটু এটা অ্যাওয়ারনেসের জন্য বলছি, যেহেতু এটা প্রোগ্রামটা এরকম। হাটে গেলে অথবা যে কোনো জায়গায় আপনি যদি গৃহস্থর কাছে যান, আপনাকে 70,000 টাকা একটা গরু দিয়ে দিবে। আমার কাছেও কিন্তু ধরেন 50,000 টাকা দামের গরু আছে, কিন্তু জিনিসটা হচ্ছে যে কুরবানির উপযুক্ত কিনা সেটা কিন্তু জেনে নেওয়া দরকার। আমাদের এখানে একটা প্রবলেম হচ্ছে যে আসলে যারা নাকি কনজিউমার বা কুরবানির কাস্টমার, ওনারা কিন্তু গরুটা 2 দাঁত হয়েছে এই জিনিসটা দুই দাঁতটা কিরকম হয় দেখতে, সেই জিনিসটা অনেকেই জানেন না। গরু কিন্তু জন্ম হয় একটা দাঁত নিয়ে। তো আমাদের যে চালাক যারা নাকি বিক্রেতা আছে, তারা হয়তো জন্মের দাঁতটা দেখিয়ে বলে যে দাঁত হয়েছে। তো আসলে 2 দাঁত বলতে যেরকম দাঁতের যে শেপটা আসে, সেই শেপটা যদি আইডিয়া না থাকে, তাহলে আসলে সে ইম্যাচিউর একটা গরুকে কুরবানি করে দিচ্ছে। এই জিনিসগুলো কিন্তু আসলে একটা বোঝার ব্যাপার আছে। এটা না জেনে যদি আমরা কুরবানিগুলো করতে থাকি দিনের পর দিন, তাহলে আমাদের কুরবানি হচ্ছে কিনা সেটাও কিন্তু একটা মানে কুরবানি হওয়ার জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার ভিতরে, তার মানে আপনি বলছেন যে 70,000 থেকে গরুর শুরু আপ টু এটা 10 লাখ টাকা। ফাইন। আমার দ্বিতীয় প্রশ্ন হলো যে অনেকেই যাদের ক্যাপাসিটি ইভেন 70,000ও না, তারা কি করবে? তারা কিভাবে গরু আপনার কাছ থেকে পেতে পারে? সেটা সলিউশনটা কি? আমরা আমরা এটা শুরু করেছি 6 বছর হলো। 6 বছর হলো আমরা শুরু করেছি। আমাদের একটা ভাগার প্যাকেজ আছে। এটাও বিভিন্ন ফ্রেন্ডসরাই মিলেই শুরু করা। যে বিভিন্ন ফ্রেন্ডসরা বলল যে আমরা আসলে পুরো গরু দিতে পারছি না, আমাদের একটা 7 জন মিলে একটা গরু দিতে চাই। তো তখন এই মার্কেটে আমরা এইটা নিয়ে আসি যে আমরা যারা নাকি চাচ্ছেন যে ভাগিদার খুঁজছেন, যে কারণ সবারই পক্ষে 7 জন ভাগিদারও জোগাড় করা পসিবল হয় না অনেক সময়। আবার অনেক ধরনের প্রবলেম থাকে, অনেকে হয়তো হসপিটালাইজ থাকেন, অনেকে প্রবাসী থাকেন, যার বাবা মা দেশে আছে। আমরা এগুলো ফেস করি আর কি। অনেক ধরনের প্রবলেম থাকে, যে কেউ হয়তো বিদেশে যাচ্ছেন কুরবানির সময়টায়, কিন্তু উনি কুরবানি করতে চান। তো ওনারা আমাদের কাছে এই জিনিসটা দায়িত্ব দিয়ে যান। অনেকে গরু কিনেও দিয়ে যান। আমরা গরু কিনে আমাদের এখানে রাখলো। রাখার পরে আমরা স্লটার সার্ভিস আছে, 15% একটা চার্জ দিলে আমরা ওটা স্লটার করে কুরবানি করে অবশ্যই ইসলামিক নিয়ম অনুযায়ী কুরবানি করে আমরা যার বাড়িতে মাংসটা সময় অনুযায়ী পৌঁছে দিচ্ছি। এবং যে ভাগার যে ব্যাপারটা আছে, আমরা এখন এই বছর 19,900 টাকায় একটা ভাগে আপনি অংশগ্রহণ করতে পারবেন। মানে এক ভাগ পেতে পারে 19,900 টাকা। প্যাকেজে। সো এখানে সে কতটুকু গোশত অনেকেই জানতে চায়। হ্যাঁ, আসলে যদিও এটা গোশতের কোনো বিষয় না, যেহেতু কিন্তু আমি যেহেতু আসলে মানে টাকা নিচ্ছি, তো আলটিমেটলি কি ডেলিভার করবো সেই এস্টিমেশন আমরা দিয়ে দিই। এখানে আমরা 19 থেকে 23 কেজি মাংস আমরা গ্রাহককে দেই। তো 19 থেকে 23 কেজি, কিন্তু কখনোই গত বছরগুলোর কথাই বলি যে আমরা যে কেজিটা বলি কখনোই লোয়েস্ট কেজিটা হয় না, ম্যাক্সিমামটাই আমরা দেওয়ার চেষ্টা করি, বা ম্যাক্সিমাম যেটাতে হবে সেই গরুটাকেই, মানে রিয়েলি যেটা আসবে সেই অনুসারে আপনি দেন। প্যাকেজ বি আছে। প্যাকেজ বি হচ্ছে 24,900 টাকা। সেটাতে হচ্ছে কি 25 থেকে 29 কেজি মাংস আমরা ডেলিভার করি। আর প্যাকেজ সি একটা আছে, প্যাকেজ সি অথবা 3, এটা হচ্ছে একটা খাসি, 18,000 টাকা। এটা আমরা টোটালি প্রসেস করে এই মাংসটা আমরা এটাতে 11 থেকে 12 কেজি মাংস আমরা গ্রাহকের পৌঁছে দিব আর কি। আচ্ছা, তার মানে এই প্যাকেজ এ বি সি 24,900, 18,000 টাকা। এ বি হলো গরু আর সি হলো খাসি। গরুটাকে কেটে প্যাকেজের মান অনুসারে গোশতটা প্রসেস করে তার বাসায় ঈদের দিন পৌঁছে দিচ্ছেন। এবং ইনক্লুডিং এটার মধ্যে কিন্তু ওই মগজ থাকবে। আচ্ছা, মগজটাকে 7 ভাগে ভাগ করা হবে। চামড়াটা আমরা উইথ পারমিশন চামড়াটা আমরা আমাদের নিয়ারেস্ট যে এতিমখানা আছে এতিমখানায় দিয়ে দিই। কিন্তু এখানেও আমাদের বলা আছে
কেউ যদি চান যে না আমাদের এই চামড়াটা আমরা অমুক অমুক খানায় দিবেন আপনি, তাহলে ওনারা যদি আসেন তাহলে আমরা ওনাদের কাছে ওকে ফাইন। তার মানে এখানে আমাদের একটা প্রবলেম ছিল যে বাংলাদেশের মানুষ মিডল ক্লাস, হ্যাঁ, সবার ইকোনমিক চ্যালেঞ্জেস গুলো আছে, তার মানে সেই চ্যালেঞ্জেস গুলো মোকাবেলা করার সলিউশন আপনার কাছে আছে যে 19,000 ধরলাম 20,000 থেকে শুরু, 20,000 থেকে 25,000 টাকার ভিতরে গরুর 2টি প্যাকেজ, অর্থাৎ এক ভাগা আমরা গ্রামে সবাই ভাগে 7 ভাগে দিতাম। সো তারা এখানে আপনার কাছ থেকে করতে পারছে, তার কোনো হেডেক নাই, তার শুক্রবার ঈদের দিন তার বাসায় বসতে চলে যাবে, কোনো হেডেক নাই। বাহ, চমৎকার। এবং খাসিও আপনি পৌঁছে দিচ্ছেন। আচ্ছা, নাম্বার 2, গরু কিনে, এটা গেল একটা 2 নাম্বার সলিউশন। না 3 নাম্বার সলিউশন, গরু আমি কিনলাম আপনার কাছ থেকে, গরু রাখবো কোথায়? আমি তো অ্যাপার্টমেন্টে থাকি, আমি গুলশানে থাকি, আমি কোথায় রাখবো, কি করবো? না, যেমন ওই যে যেটা বলছিলাম যে আপনি বুকিং দিয়ে রাখতে পারেন আমাদের এখানে। তো ইটস নট যে আপনার ফুল পেমেন্ট আমাকে তখনই করতে হবে, জাস্ট বুকিং মানি দিলেন যে আমি এটা গরুটা নিলাম, এবং কুরবানি ঈদ পর্যন্ত আমরা কোনো এক্সট্রা কোনো চার্জ করি না। আপনি চাইলে ঈদের দিন সকালবেলা ডেলিভারি নিতে পারেন, আমরা ডেলিভারি করবো, অসুবিধা হচ্ছে না। তার মানে চাইলে সে আস্ত গরু নিতে পারছে, অথবা আপনাকে যদি দায়িত্ব দেয় যে না আমি গরু নিব না, আমি গরু কিনলাম, এই আমার টাকা, বাট আমার কাটাকুটা ঝামেলা আছে, সো ওই দায়িত্বটা আপনি নেবেন? হ্যাঁ, আমাদের ওটা আমাদের আছে। ওটা এক্সট্রা 15%, আপনার যে কস্টে গরু কিনবেন এক্সট্রা 15% আমরা চার্জ করব, এবং ঈদের দিন আমরা পৌঁছে দিব আপনার বাড়িতে। তার মানে 1 লাখ টাকা গরুতে 15,000 টাকা আপনি সার্ভিস চার্জ দিবেন। এই যে ইসলামী তরিকায় এটাকে জবাই করবেন, তাকে সমস্ত কেটে কুটে ওজন দিয়ে সমস্ত কিছু আপনারা যেভাবে করে প্যাকিং যাবেন সেভাবে করে প্যাকিং, আবার এভাবেও ফলো করবেন প্যাকিং ইনস্ট্রাকশন। ওকে, ইন্টারেস্টিং। সো তার বাসায় পৌঁছে দিবেন। এতগুলো কাজ কিভাবে করবেন আপনারা? আমাদের আসলে একটা টিম আছে, মানে এটা ধরেন প্রথমত হচ্ছে এদিকে কুরবানি করার জন্য 3 জন ইমাম সাহেব, আমাদের আশেপাশে যে ইমাম সাহেব, ওনারা সার্বক্ষণিক থাকেন, ওনারাই এই মানে যে করেন, কুরবানিগুলো করেন, এবং প্রায় 150 জন থেকে শুরু করে 180 জন পর্যন্ত কসাই আমাদের সাথে মানে একসাথে কাজ করে, এবং ওরা ঈদের আগের দিন চলে আসে আমাদের ফার্মে। তো আমাদের একটা জিনিস আছে যে মানে আমরা নিজেরা টার্মসটা ইউজ করি যে এভরি 40 মিনিটসে 15টা গরু কাট হয়ে প্যাকেট হয়ে যেতে হবে। 40 মিনিটে 15টা গরু কাট হয়ে প্রসেস, তার মানে 2 মিনিট 20 সেকেন্ড আর সামথিং, মানে 2.5 মিনিটের কম সময়ে একটা গরু প্রসেস করে প্যাকেট করে রেডি। না, কিন্তু এখানে তো অনেক গ্রুপে কাজ করে, রাইট? সো 180 জন কাজ করে, সো ইটস নট লাইক 2 মিনিটে একটা গরু রেডি হয়ে যায়। সো মানে একটা 180 জনের গ্রুপটাই ডিভাইড হয়ে যায়, ওইখানে আমাদের মানে ডিভাইডের কাজটা ডিভাইড হয়ে মানে 15টা গরু 40 মিনিটে বের হয়ে যায়। আচ্ছা, তার মানে কেউ গরু শোয়াচ্ছে, কেউ কাটছে, কেউ চামড়া ছুলছে, কেউ কাট করছে, কেউ ব্রেন ফ্যাক্টরি। বাহ, চমৎকার। আচ্ছা, আর কি আপনারা, আর কিভাবে আপনারা অ্যাকচুয়ালি যারা ঢাকা শহরে কুরবানি দিবে আপনারা তাদেরকে হেল্প করতে পারেন? আমাদের যে জিনিসগুলো হচ্ছে যে যদি আপনারা ওই যে বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলেন, আমাদের যে ডেলিভারিগুলো করে, আমাদের লোক যে ডেলিভার করে আসে, এবং তার গরু যেখানে বাঁধার দরকার সেখানে বেঁধে দিয়ে আসে, তো এই বিষয়গুলো থাকে। এরপরে আমাদের কিছু ধরেন আমাদের কাছ থেকে যারা গরু নেয়, তো আমাদের ফুডগুলো তো আসলে আমরা ওই যে একটা মেনটেন করি যে এই ফুডগুলো খাওয়ালে গরুগুলো ভালো। আমাদের কাছে এরকম অনেকজন আসে যারা নাকি শুধু গরুর খাবার নিতে আসে, এরকম ছোট ছোট আমাদের প্যাকেট আছে, 5 কেজির প্যাকেট আছে, এই 5 কেজির প্যাকেটগুলো তারা নিয়ে যায় তাদের গরু খাওয়ানোর জন্য, অন্তত 5 দিন যাতে ভালো খায়। সো চমৎকার আয়োজন, মানে গরু কাটা, ছেলা, প্যাকেট করা, বাসায় পৌঁছানো, খাবার প্যাকেট, গরুর খাবার, সব কিছু দায়িত্ব আপনি নিচ্ছেন। কিন্তু আমি গরুটা সবার আগে চাই, আমি 10টার ভিতরে গরু চাই। কিভাবে আপনি তো 100-200 না, আপনি 1000 গরু অথবা
মোর দ্যান 1000 গরু আপনি প্রসেস করছেন, সেল করছেন, কিভাবে আপনি আমাকে কখন পৌঁছাবেন? জিনিসটা হচ্ছে যে এই যে আমি কিছু আগে আমি শুরুতেই বলছিলাম যে রোজা থেকেই আমাদের কাছে কাস্টমার আসা শুরু করে, যারা নাকি আমাদের সার্ভিস নিয়েছে। আসলে আমরা ফার্স্ট কাম ফার্স্ট সার্ভে বিশ্বাসী, এবং আসলে প্রায়োরিটি দিতেই হবে, যে ফার্স্টে আসবে তাকে প্রায়োরিটি লিস্টে রাখতেই হবে। তো রোজার শুরু থেকেই কিন্তু আমাদের কাছে এই বুকিংগুলো চালু হয়ে যায় যে আমি গরুর মাংসটা সবচেয়ে প্রথম চাই বা সেকেন্ড চাই। তো আমরা অবশ্যই একটা টাইম দিয়ে দিব। এই পর্যন্ত ধরেন আমাদের আসলে ক্যাপাসিটি হচ্ছে 2100 ভাগা আমরা সেল করতে পারি। 2100 হচ্ছে গরুর ভাগা আর 100 হচ্ছে খাসির ভাগা। মানে 100টা খাসি এবং 2100টা গরুর ভাগা, মানে 300 গরু আর কি। 300 গরু, 2100 এবং একটা হচ্ছে 100 হচ্ছে খাসি। এটুকু আমরা সার্ভ করতে পারি। তো জিনিসটা হচ্ছে যে ওই যে আর কি আমাদের কাছে অর্ডার করবে, আগে অর্ডার করবে, আমরা তার ওকে স্কেডিউলটা অনুসারে আপনি টাইমিংটা বলে দিচ্ছেন না? হ্যাঁ, টাইমিংটা বলে দিচ্ছি। এবং এই পর্যন্ত গত লাস্ট 6 ইয়ার্সে এখন পর্যন্ত আমাদের এরকম কোনো হয়নি যে আমরা টাইম দিয়েছি কিন্তু ওই টাইম পর্যন্ত পান নেই, এরকম হয়নি। এবং একটা ফ্রিজার ভ্যানে যাবে এগুলো। ও, সেটাও আপনারা করছেন? সে মানে একটা লজিস্টিক নাইটমেয়ার ফুললি। ওকে, সো ঈদের ডে 1 ডে 2 আমি ভাই কথা আমি প্রথম দিন দরকার না, আমি গরু 3 নম্বর দিনে চাই। আমি ঢাকার বাইরে থাকবো, অনেকে থাকতে পারে, তো সেভাবে আপনারা কাস্টমাইজ সলিউশন। হ্যাঁ, ওটাও আমরা করি, যেহেতু আমরা নিজেরাই কোরবানি দিতাম আর কি। আগে ফার্মের আগে আমরা পুরান ঢাকা যখন কোরবানি দিতাম তখন দিতাম ঈদের সেকেন্ড ইয়ার থার্ড ডেতে। সো যেহেতু আমাদের কোরবানি হয় সেকেন্ড ডে থার্ড ডে, তখন আমাদের থার্ড ডেতে দিলে কোনো সমস্যা নেই, পঞ্চার ইজি, কারণ তখন চাপও কম থাকে, ইজিয়ার অ্যান্ড সার্ভিস আর ভালো পাবে। তার মানে প্রথম দিনের পরে আপনাদের আসলে লোডটা কমে যায়, সেকেন্ড ডে পরে লোডটা কমে যায়, সেকেন্ড ডেও থাকে, সেকেন্ড ডে থাকে। ওকে, তার মানে আমি এখন অর্ডার করলে এটা পসিবিলিটি অলসো যে আমার স্কেডিউলে কখন আসবে, ডে 1 এ আসবে নাকি ডে 2? অনেকজন আছে ঈদের রাতে হয়ে যায়, তারপর বলেন ভাই ঈদের রাতে দিন না, আমাকে দরকার হলে পরের দিন সকালে দিন। আচ্ছা, সো তখন উই ক্যান কেটার দ্যাট। আপনারা রাত পর্যন্ত ডেলিভারি? রাত আমাদের 8টা 7টা পর্যন্ত ডেলিভারি হয়, 7টার পরে হয়। এমনিতে আমাদের মানে স্লটার বন্ধ হয়ে যায় 5টার সময়। আচ্ছা, 5টার সময় স্লটার বন্ধ। এরপরে যে 5টার সময় যে স্লটারটা হলো সে ওটা বের হলো 6টার দিকে, 5:30টার দিকে বের হলো, বা 6টার দিকে বের হলো। ওইটা যেতে যত সময় লাগে ওইখানে শেষ। ফ্রিজিং ভ্যানে করে আপনি প্যাকেটিং করে পাঠিয়ে দিচ্ছেন, একজনের গোশত আরেকজনের কাছে চলে যাবে না তো? মানে আমি জাস্ট আস্কিং কোয়ালিটি এন্ড চেকিং কিভাবে আপনারা এটা প্যাকিং মার্ক করা থাকে এবং প্যাকিং এর কালার আলাদা থাকে, সবকিছু মেনশন করা থাকে। কোনো কিছু এনিথিং এলস যে আপনি খাবারের সলিউশন দিলেন, আপনার কাছে খাবার আছে, মাশাআল্লাহ আপনি আরো 1000 খামারিকে ট্রেনিং দিচ্ছেন এবং খাবার দিচ্ছেন, আপনি 700 গরু কুরবানি 300 গরু আপনি কুরবানি করে প্যাকেট ভাগা হিসেবে প্রসেস করতে পারবেন। আমি সামারাইজিং ইট, আপনি 100 খাসি সেল করবেন কেটে, অর্থাৎ তারা নিতে পারবে এবং তারা ডেলিভারি পাবে। এনিথিং এলস না, এবং 100 গরু প্রায় আমাদের থাকে হচ্ছে কি ফুল স্লটার নিয়ে, সে আপনি গরু কিনলে আস্ত গরু আপনি জবাই করে নিয়ে যাবেন। আচ্ছা, এর বাইরে আরো 100 গরু আপনি ফুল গরু আপনি প্রসেস করে দিবেন 15% সার্ভিস চার্জ, এবং গরু আপনার কাছে থাকতে পারবে না। ইভেন সে আপনি স্লটার সার্ভিস না নিচ্ছেন, এরপরেও কিন্তু আমার কাছে গরু রাখতে পারবেন ঈদের দিন পর্যন্ত। আমি আমার দায়িত্বে নিয়ে যাবো নাকি আপনি পৌঁছে দিবেন? এটা আপ টু ইউ, কারণ 1500 টাকা একটা চার্জ আছে ঢাকা শহরে যে কোনো জায়গায় 1500 টাকা আমরা চার্জ করি একটা গরুর জন্য। তো আপনি চাইলে আপনার দায়িত্ব নিতে পারেন, যদি না চান তাহলে আমরা 1500 টাকা চার্জ দিই। ফ্যান্টাস্টিক, তার মানে চার্জ দিলে আপনি আমার বাসায় পৌঁছে দিচ্ছেন, 1500 টাকা চার্জ দিলে গরু ডেলিভারি হবে, আর 15% চার্জ দিলে গরু একবারে স্লটার জি জি। এনিথিং এলস আপনি আমাদের এই কুরবানির যারা করবে তাদেরকে বলতে চান? অনেকেই জানে যেরকম হাটে যেরকম হাসিল আছে, অনেকেই জানে যে ফার্মে কিন্তু কোনো হাসিলের কোনো সিস্টেম নেই। সো হাটে যেরকম হাসিলের লাখে 5,000 7,000 এরকম যায়, আমাদের ফার্ম না, বাংলাদেশ কোনো ফার্মে কিন্তু হাসিলের কোনো সিস্টেম নেই। সো সেই ক্ষেত্রে কিন্তু অনেক টাকা সেভ হয়। তো ওটাও মানুষ একটু চিন্তা ভাবনা করা উচিত, যে মানুষ যারা 2 লাখ টাকা বাজে সে 10,000 12,000 টাকা জাস্ট হাসিলেই দিবে। সো ওইটা কিন্তু সে কষাইতে ঢুকাতে পারবে, মানে ওদের স্লটের ফিতে ঢুকাতে পারবে, বা
ওই 10,000 টাকা ওদের গরু বাজেটও বাড়াতে পারবে আর কি। সো আপ টু দেম। সো এটা তারপর তো একটা ব্যাপার আছে যে ধরেন আমাদের মানে আমাদের ফার্মে স্টেপ করে মোটামুটি ধরেন লোকজন আসে মোরলেস 1 লাখ লোক আসে গরু দেখতে বা নিতে, তো এদের কিন্তু একটা এন্টারটেইনমেন্টের একটা ব্যবস্থা থাকে। অবশ্যই 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 না না, তো আমরা নিজেরা একটা কাস্টমাইজ এটা একটা গুড়ের শরবত করি, এটা খায় গরমের মধ্যে, খুব গরম থাকে, তো এরপরে হচ্ছে কি আমাদের কিছু ফগ মেশিন দিয়ে একটা ফ্যানের বাতাসের মতো একটা এনভায়রনমেন্ট থাকে। আর জিনিসগুলো হচ্ছে কি আপনি আপনি আমাদের খামারে গেলে বুঝতে পারবেন, এখানে কিন্তু আসলে যারা গরু কেনে আগে বা সে 1 মাস আগেও যারা বা 1 সপ্তাহ আগেও যারা কেনে, এটা কিন্তু 2-3 বার আবার আসে, ফ্যামিলি নিয়ে আসে, বাচ্চা কাচ্চা নিয়ে আসে। তো এই জিনিসগুলো আসলে আমাদেরকে খুব বুস্ট করে যে এবং আমরা কিন্তু ওইভাবে করে এনভায়রনমেন্টটা তৈরি করেছি। এবং আমাদের গ্যালারি আছে, যে গ্যালারিতে বসে বাচ্চা কাচ্চার সেফটি এবং ফ্যামিলি বসে গরু দেখতে পারবে, সামনে র্যাম্প ওয়ার্ক হবে, এরকম ব্যাপারও আমাদের চমৎকার চমৎকার, ফ্যান্টাস্টিক। দর্শক বুঝতেই পারছেন আসলে গরু শুধু গরু না, actually। এখানে ছাগল আছে, মহিষ আছে, ভেড়া আছে, গারল আছে, রাইট? আমি যেটা দেখছি শুধুমাত্র এটাই না, আপনার নিরাপত্তা, আপনার সেফটি, আপনার বিনোদন এবং এন্টারটেইনমেন্ট, চা খাওয়ান, পুরো সর্বত্র দিচ্ছেন। গরু আপনার বাসায় পৌঁছে দেওয়ার দায়িত্ব যেমন আছে, গরুকে প্যাকেট করে পৌঁছে দেওয়ার নির্দিষ্ট গরু নির্দিষ্ট সময়ে আপনি নিতে পারবেন, ডে 1, ডে 2, ডে 3, আর কি চাই ভাগা নিতে পারবেন। ডিটেলস আপনাদের জন্য লিংক দেওয়া আছে। আমি বলে নেই, এটা কোনো প্রমোশনাল ভিডিও না, রাইট? ওনারা আমার প্রতিবেশী, গুলশানে থাকি, ওনারা আমার প্রতিবেশী। আলোচনা হয়েছে, সে আমেরিকা থেকে পড়াশোনা করে আসছে, হাইলি এডুকেটেড, ওনাদের আরো ব্যবসা আছে, এটা একটা বিরাট আয়োজন। সেখানে আমার কাছে মনে হচ্ছে যে আপনাদের জন্য করি, এটা ডিসক্লেমার, আমার কোনো লাভ নেই। আমি এখানে প্রমোট করছি না যে আপনি কিনলে আমি পয়সা পাবো, মোটেই না। এরকম কোন আয়োজন তো হয়েছে নাকি? তো আমি সম্পূর্ণ আমাদের, যেমন আমি নিজেও অ্যাকচুয়ালি খুঁজতেছিলাম যে কনভিনিয়েন্স, স্বপ্নতে যাই, ইউনিমার্টে যাই, কনভিনিয়েন্স, ই-কমার্স খুঁজি, এটা একটা কাইন্ড অফ সলিউশন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। মেঘডুবি আরো উত্তরোত্তর ভাবে এগিয়ে যাক, নতুন টেকনোলজি আলভিন তুমি নিয়ে আসবে, কিছু বলতে চাও যদি ক্লোজিং তোমার রিমার্কস? তেমন বলার কিছু নাই, জাস্ট as a young entrepreneur I suggest everyone in their own fields to work strong and hard in their own departments. যেন আমাদের বাবার যেটা করছে অবশ্যই really good, but look outside the picture, think big picture for every aspect. So যে ফিল্ডে আছে যারা, so just work hard and try to take your business, your organization to another level. আমি একটু অ্যাড করব। আমি দর্শকদের উদ্দেশ্যে একটা জিনিস বলতে চাচ্ছি যে আসলে শুধু আমি মেঘডুবিকে রিপ্রেজেন্ট করি না, আমি বলছিলাম যে আমাদের একটা 1000 খামারি আমাদের সাথে যুক্ত আছে। আমি পুরো বাংলাদেশের সমস্ত খামারিদের পক্ষ থেকেই মানে জিনিসটা বলতে যাচ্ছি যে শুধু আপনারা মেঘডুবিতে আসবেন এবং মেঘডুবি সবার প্রবলেম সলভ করতে পারবে বা সবাইকে সার্ভ করতে পারবে এরকম কিছু না। আপনার আশেপাশে যেসব খামারি আছে তাদের খামারে যান। আমার মনে হয় যে খামারিরা যেভাবে করে আসলে গরু লালন পালন করছে বা ট্রাই করছে, আপনি নিঃসন্দেহে একটা হাটের থেকে একটা খামারের গরুকে সুস্থ বা সবল অবস্থায় পাবেন। এটা শুধু মেঘডুবি না, অন্যান্য খামারিরা যথেষ্ট চেষ্টা করে এবং এটা আমাদের চোখে দেখা, এবং আমরাও যেসব ট্রেনিং সেশনগুলো করি আমরাও খুব এগুলোর প্রতি জোর দিই, এবং তারাও আসলে এরকম কেউ নাই যে কেউ চিন্তা করে না যে না তারাও যে যেন তেনভাবে গরু পালন করতে চায় না। খুবই খুবই চমৎকার কথা বলেছেন, এবং এটা বিগ হার্টেড। ইট ইজ অ্যান ইন্ডাস্ট্রি, তাই না? মানুষের সেফটি সিকিউরিটির পাশাপাশি কোয়ালিটি, এবং আপনি আপনারটা না, আপনি বলছেন দেখছেন ইকোসিস্টেম, সবাই একটা মানে বিগ হার্ট নিয়ে। এবং আসলে ধরেন এই হাটের যে জিনিসগুলো, ধরেন আমার ধারণা যে নেক্সট 20 ইয়ার্স পরে হয়তো হাট থাকবেও না।
বা শহরমুখী হাটগুলি অ্যাটলিস্ট শহরমুখী হাটগুলি হয়তো থাকবে না, কারণ যেভাবে করে খামার হচ্ছে আসলে মানুষ ইয়াং যারা আসবে তারা কিন্তু অটোমেটিক্যালি খামারমুখী হবে, কারণ এই হ্যাসেল নিয়ে ধরেন আমার বাবার সাথে ছোটবেলায় হাত ধরে মানে হাটে যেতাম, গরু হাটে যেতাম। তো এখন কিন্তু দেখা যায় যে বাবা মারাই মানে ওয়েদারের কারণে বলেন অথবা জ্যাম বলেন বা আদার্স টেনশনের কারণে বলেন, ওনারা কিন্তু হাটে যে পুরো ফ্যামিলি নিয়ে গরু কিনতে পারেন না, হাটের পরিবেশটা থাকে না, ওনারা কিন্তু খামারমুখী হচ্ছেন। তো আলটিমেটলি যে নেক্সট 20 ইয়ার্সে কিন্তু চিত্র আরও চেঞ্জ হবে। তো আমরা যদি প্রত্যেকটা খামারকে আসলে আস্তে আস্তে করে যদি খামারমুখী হই, তাহলে যেটা 20 ইয়ার্স লাগতো সেটা হয়তো 12 ইয়ার্সের মধ্যে বা 10 ইয়ার্সের মধ্যে হয়ে যাবে। এর আরেকটা ভালো কথা বলেছেন যে অ্যাডেড অ্যাডভান্টেজ, অনেক সময় গরু নিয়ে আসার সময় কিন্তু অনেক দুর্ঘটনা হয়, গরু হারিয়েও যায় থেকে শুরু করে। সো এটা থেকে তো অন্তত আপনারা দায়িত্ব নিয়ে পৌঁছাচ্ছেন, তো ওই হেডেকটা নাই আমার খেয়াল আছে, আমি ওকে নিয়ে আফতাবনগর একটা হাট গিয়েছি। হ্যাঁ বলদগুলি, হ্যাঁ, না ওইটা না, ওইটা তো আমরা তখন হাটের থেকে গরু কিনি আর কি। আফতাবনগর ও তখন অনেক ছোট। তখন আমি বাসায় যখন আসলাম, জাস্ট বাসায় এসে যখন আমি মানে নিউজ দেখছি যে উনিও এক ভদ্রলোক গরু কিনেছেন হাটের থেকে, আফতাবনগর থেকে, উনি বাড্ডার মুখে এসে বাস চাপায় পড়ে মারা গিয়েছে, তার ছেলে সহ। তারও ছোট একটা ছেলে, মানে বাবা এবং ছেলে দুইজনই মারা গিয়েছে, এবং মানে সে গরুর পিছনে দৌড়াতে তো তো এই জিনিসগুলো আসলে হ্যাঁ অ্যাক্সিডেন্টাল ইস্যুস আমাদেরও থাকতে পারে, কিন্তু কিন্তু আসলে যদি নিজেরা একটু সচেতন ভাবে থাকি তাহলে এইসব অনেক কিছু এড়ানো সম্ভব। কারণ আমরাও তো দেখছি যে যারা নাকি আসলে সে 70,000 টাকায় যে গরুটা কিনে বা 1 লাখ টাকায় যে গরুটা কিনে, এদের স্যাটিসফ্যাকশন লেভেল, এদের যে চেহারার যে শান্তিটা, তৃপ্তিটা, এত তৃপ্ত হয়, এটা অন্য কোনো সে আমি 10 লাখ টাকার গরু সেল করার পরে এই তৃপ্ততা পাই না আমি তাদের চেহারায়। যে ওনারা একটা ভালো একটা জায়গা থেকে গরু কিনতে পারছেন, ভালো একটা পরিবেশে ফ্যামিলি নিয়ে আসছেন, মানে সে 1 লাখ টাকা দিয়ে আমার গরু কিনলো ঠিকই, কিন্তু উনি হয়তো 15 জন বা 20 জন ফ্যামিলি মেম্বারকে নিয়ে আসেন ওই গরুটাকে সাথে দাঁড়িয়ে ছবি তোলার জন্য, এবং মেঘডুবি থেকে গরু কিনেছেন, তারা এটাকে প্রাউড ফিল করেন। এই জিনিসগুলো আসলে আমাদেরকে বুস্ট করে, এবং এটা শুধু আমাদেরকে না, প্রত্যেকটা খামারিদের কিন্তু এই জিনিসগুলো বুস্ট করে যে আমার খামার থেকে গরু কিনে তারা হ্যাপি, এবং আমরা আসলে এই হ্যাপিনেসটাকেই খুঁজি মানুষের মুখের দিকে তাকাই। চমৎকার বলেছেন। ইট ইজ অ্যান এক্সপেরিয়েন্স, আমরা আসলে আমাদের ভাষায় যেরকম বলি যে কনসাল্টিং ট্রেনিং, এবং ভোক্তা কি চাই, কাস্টমার কি চাই, একটা সুখময় অভিজ্ঞতা চাই, একটা স্মৃতিময় জিনিস তারা আসলে করছে, এবং এট দ্য সেম টাইম স্মৃতিময় in a sense for the kids, for the children. 12 বছর আগে you were a kid, teenager, early teens. So তাদের জন্য স্মৃতি। আমরা আমাদের এজে, because I'm close to 50, আপনি 50 cross, so আমাদের জন্য একটা রিলিজিয়াস বা একটা philosophical religious point of view থেকে একটা responsibility. It is an occasion to celebrate, to come closer to Almighty through sacrifice. So sacrificial animal, it is an outer object, inner object is much more bigger. After our ego, our janer sadka, maler sadka, এটা একটা definitely আমি যতটুকু layman যে যতটুকু বুঝি যে আসলে এই দৃষ্টিকোণ থেকে আমি আমার সর্বত্র ত্যাগ এবং স্বীকার করব, যেটা ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা আমাদেরকে সেখান থেকেই নিয়ে এসেছেন আমাদের জন্য, ত্যাগের মহিমান্বিত হওয়া। আমরা লাকি যে আসলে আমরা আমাদের সন্তানদেরকে স্যাক্রিফাইস করার মতো সিচুয়েশন হয় নাই কোনো মালের উপর দিয়ে, এবং সেটা গরু এবং খাসি দুম্বা যে যেখানে আছেন। এটাই আমার ক্লোজিং। আপনাদের অসংখ্য ধন্যবাদ, মেঘডুবিকে ধন্যবাদ, ম্যানেজমেন্টকে ধন্যবাদ। Thank you very much.